আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে তোমাদের সামনে কথা বলবো অষ্টম অধ্যায়ের প্রবাহ চিত্র নিয়ে। তো অষ্টম অধ্যায়ের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো টপিক আছে। আমরা সেই টপিকগুলোকে কিভাবে সাজিয়েছি অথবা পুরো অধ্যায়টাকে তোমাদের সামনে কিভাবে উপস্থাপন করা হয়েছে, এটা তোমরা এই প্রবাহ চিত্রের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো তাহলে চলো আমরা এক এক করে শুরু করি আমাদের এই প্রবাহ চিত্রের আলোচনা। তো দেখো, শুরুতেই আমাদের জন্য থাকতেছে রসায়ন শক্তি, যেটা অধ্যায় শিরোনাম রসায়ন শক্তি। তো এবার আমরা এখান থেকে দেখো কোন কোন অংশকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেগুলো নিয়েই আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আচ্ছা, তো আমাদের দেখো, আমাদের ফার্স্ট অংশ কি, আমরা প্রথম যে অংশ দেখতে পাচ্ছি যে রাসায়নিক শক্তি, অর্থাৎ এই অধ্যায়ের শিরোনাম তো রাসায়নিক শক্তি নিয়ে আলোচনা। তো রাসায়নিক শক্তি, এখন এই রাসায়নিক শক্তি থেকে দেখো কি কি পয়েন্ট বের হয়েছে। ফার্স্ট হচ্ছে উৎস, রাসায়নিক শক্তির উৎস কি কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি রাসায়নিক শক্তির উৎস হিসেবে হতে পারে বন্ধন শক্তি এবং আন্তঃআণবিক শক্তি। আচ্ছা, এবারে রাসায়নিক শক্তিকে আমরা বিভিন্নভাবে রূপান্তর করতে পারি। রূপান্তর মানে কি, এক জায়গা থেকে বা এক শক্তিকে অন্য শক্তিতে স্থানান্তর করা। এখন দেখো, রাসায়নিক শক্তি থেকে তুমি চাইলে তাপ শক্তি পেতে পারো, আলোক শক্তি পেতে পারো, বিদ্যুৎ শক্তি পেতে পারো, শব্দ শক্তি পেতে পারো। সো এই যে রাসায়নিক শক্তিকে আমরা এরকমভাবে বিভিন্ন শক্তির যে ফরমেশন, সেই ফরমেশন হিসেবে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার আসলে রাসায়নিক শক্তির ব্যবহার, রাসায়নিক শক্তিকে আমরা কোন কোন কাজে লাগাই। একটা হচ্ছে জ্বালানি পোড়ানো, দেখো এই যে আমরা যে বিভিন্ন কাঠ, কয়লা, মোমবাতি, বিভিন্ন পেট্রোল, ডিজেল, এগুলো আমরা করি। আচ্ছা, আতশবাজিতে কি থাকে, বিভিন্ন কেমিক্যাল পদার্থ থাকে যেগুলো কি হয় বলতো, বিস্ফোরিত হয়। তো এইটা থাকে, তা সেখানেও বিস্ফোরক পদার্থ থাকতে পারে, সেখানেও কিন্তু রাসায়নিক শক্তির ব্যবহার হয়। ড্রাই সেল আর হচ্ছে ড্যানিয়েল সেল, উভয় প্রকার এই ড্রাই সেল এবং ড্যানিয়েল সেল থেকে আমরা কি করতে পারি, সহজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সো এইখানে আসলে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হলো আর কি। এরপরে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড যে টপিকটা আছে, রাসায়নিক শক্তি হচ্ছে আমাদের এখানকার ধরো 1 নাম্বার টপিক বা এই চ্যাপ্টারের ফার্স্টে। সেকেন্ড টপিক হিসেবে আমাদের থাকতেছে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, মানে আমরা এখন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে তড়িৎ উৎপন্ন করতে পারবো, এই রিলেটেড টপিক। আচ্ছা, এখানে তাহলে ফার্স্টে তোমাকে চিনতে হবে কোষ, যে তড়িৎ রাসায়নিক কোষ কে কে হতে পারে। তো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার মাধ্যমে সেখানে বিক্রিয়া ঘটে এবং চেঞ্জ হয়, পদার্থের অ্যানোড ক্যাথোডে পদার্থের অবস্থা চেঞ্জ হয়। তার মানে এখানে তোমাকে আগে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে। ইলেকট্রিসিটি বা আয়ন সাপ্লাই দেওয়ার ফলে তুমি সেখানে কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে পারবা। অ্যানোডে কিছু বিক্রিয়া সম্পন্ন হবে, ক্যাথোডে কিছু বিক্রিয়া সম্পন্ন হবে। আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ হচ্ছে এটার বিপরীত, আমরা আগে বিক্রিয়া করব, আমাদের বিক্রিয়া হওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন হবে। সো একটা জায়গাতে বিদ্যুৎ দিব, ফলে বিক্রিয়া হবে, আর একটা জায়গাতে বিক্রিয়া হবে, ফলে বিদ্যুৎ উৎপাদন হবে। সো এই টাইপের আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ নিয়ে আমরা কথা বলতে পারি। আচ্ছা, এবারে আসো বিদ্যুৎ পরিবাহী। তো বিদ্যুৎ পরিবাহীর মধ্যে দেখো কি কি পরিবাহী হতে পারে, আমরা মানে বিদ্যুৎ পরিবহন করার জন্য কারা কারা ইনভলভ এখানে থাকতে পারে, আমরা এখন তাদেরকে নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তো বিদ্যুৎ পরিবাহীর মধ্যে ফার্স্ট অফ অল আসতেছে ইলেকট্রনীয় পরিবাহী, মানে ইলেকট্রনের মাধ্যমে পরিবহন করে। ইলেকট্রনের মাধ্যমে কারা বিদ্যুৎ পরিবহন করে, ধাতু যারা আছে তারা এবং গ্রাফাইট, এরা ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। দেন আসতেছে তড়িৎদ্বার হিসেবে বলতে, যে বিদ্যুৎ পরিবহন করার জন্য অনেক সময় আয়নরা মানে ভূমিকা পালন করে। তো আয়নরা বিদ্যুৎ পরিবহন করার জন্য যখন ভূমিকা পালন করে, তখন তাদেরকে অ্যানোড এবং ক্যাথোড নামক দুইটা বস্তুর উপরে নির্ভর করতে হয়। ঠিক আছে, একটা হবে অ্যানোড আর একটা হবে ক্যাথোড। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুইটা প্রান্ত, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কে কে থাকতে পারে, দেখো HCl থাকতে পারে, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কাদেরকে বোঝানো হয়, যারা মানে দ্রবণে গলিত অবস্থায় বা দ্রবিত অবস্থায় কি হয়, আয়নিত হয় এবং তড়িৎ পরিবহন করে, এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তীব্র বলতে বোঝানো হয় এরা খুব সহজে আয়নিত হয়, ক্যাথোড এবং অ্যানোড তড়িৎদ্বারে গিয়ে চার্জ মুক্ত হয়, তড়িৎ পরিবহন করে এইভাবে তারা। তীব্র হচ্ছে কি, দেখো সালফিউরিক অ্যাসিড, আচ্ছা প্রথমটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্বিতীয়টা সালফিউরিক অ্যাসিড, তৃতীয়টা নাইট্রিক অ্যাসিড, চতুর্থটা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ অ্যাসিড হোক, ক্ষার হোক, এটা তীব্র, যারা তীব্র তারা, অথবা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের সমন্বয়ে যে লবণটা তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, এটা। মৃদুতে কি হতে পারে, দেখো ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পানি, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সো এরা খুব কম পরিমাণে আয়নিত হয়, খুব বেশি পরিমাণে আয়নিত হয় না। আচ্ছা, সো এটা গেল আমাদের যে সেকেন্ড যে পর্ব আছে, সেই সেকেন্ড পর্বের আলোচনা। এবারে যাব আমরা আমাদের 3 নাম্বার পর্বে। দেখো, তো এটা একটা হচ্ছে আমাদের 1 নাম্বার ছিল, এটাকে আমরা ফার্স্ট বললাম, এটাকে আমরা সেকেন্ড বললাম। এবার আমাদের
3 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলতে হবে। 3 নাম্বার পয়েন্টে আসতেছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যখন তড়িৎ বিশ্লেষণ করবা, তো তোমার যদি ক্যাথোড বা অ্যানোডে একাধিক চার্জ থাকে, ক্যাথোড বা অ্যানোডে একাধিক চার্জ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, চার্জ মুক্তির নির্ভরতা, মানে চার্জগুলা কিভাবে মুক্ত হবে আর কি। নাম্বার 1 কি বলছে দেখো, ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। নাম্বার 2 ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব। আর নাম্বার 3 তড়িৎদ্বারের প্রকৃতি। মানে এইটা, এই যে 3টা কোয়ালিটি বললো, এই 3টা কোয়ালিটির উপর এটা ডিপেন্ড করতেছে যে চার্জ মুক্ত কে কিভাবে হতে পারে। আচ্ছা, গেল এটা। এরপরে আসো তোমার ব্যবহার, কার ব্যবহার করতেছি আমরা, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে আমরা কি কি করতে পারি। নাম্বার 1 আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। নাম্বার 2 আমরা ধাতুর বিশুদ্ধকরণ করতে পারি। আর নাম্বার 3 আমরা তড়িৎ প্রলেপন অথবা ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং আমরা দিতে পারি। ঠিক আছে। ওকে, সো গেল আমাদের এই 3টা। এরপরে আসো, এরপরের ধাপ যেটা আছে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তাহলে আমাদের এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কিভাবে করা যেতে পারে। তো আমরা এখন বিদ্যুৎ উৎপাদন নিয়ে কথা বলবো। তো বিদ্যুৎ উৎপাদনে দেখো, একটা হচ্ছে তুমি কি কম পরিমাণে বিদ্যুৎ চাচ্ছ নাকি বেশি পরিমাণ বিদ্যুৎ চাচ্ছ। সো কম পরিমাণ বলতে বোঝানো হচ্ছে যে ধরো আমরা অনেক সময় টর্চ লাইট জ্বালাই, অথবা আমরা একটা ব্যাটারি রিমোট দিয়ে আমরা টিভি চালাই। সো এই যে বিদ্যুৎটা হচ্ছে, এটা হচ্ছে কম পরিমাণ, যে হালকা, আমাদের খুব বেশি এমন না। তো এই কম পরিমাণ থেকে আমরা পাচ্ছি হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ, আরটা পাচ্ছি গ্যালভানিক কোষ। মানে এখানে এই দুইটা তুলনামূলকভাবে কম পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। বাট এর বিপরীতে যে আছে, আমরা যদি তাকে নিয়ে একটা কথা বলি, বেশি পরিমাণ বিদ্যুতে যে আছে দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই যে ফিশন এবং ফিউশন, দুই টাইপের বিক্রিয়া আছে। দুই টাইপের বিক্রিয়ার ফলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, এবং এই প্রচুর তাপ শক্তি থেকে কিন্তু আমরা এটাকে বিদ্যুতে রূপান্তর করতে পারি। অর্থাৎ যদি সহজে বলি, আমরা নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের এই যে ড্রাই সেল এবং গ্যালভানিক কোষ, এখানে অনেক কম পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়। সো কম পরিমাণ বলতে বোঝানো হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়া তোমাকে যতটা বিদ্যুৎ উৎপাদন করতে সহায়তা করবে, গ্যালভানিক কোষ বা ড্রাই সেল এখান থেকে তোমাকে অতটা তুমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। বেসিক্যালি ড্রাই সেল থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রসেসটা দেখা, যে বিদ্যুৎ তো ওখানে স্টোর করা থাকে, আয়ন স্টোর করা থাকে। মূলত আমাদের কিভাবে আমরা ওখান থেকে বাল্ব বা অন্যান্য জিনিসপত্র সাপ্লাই দেই, ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, আর গ্যালভানিক কোষের মাধ্যমে তো আমরা সরাসরি বিদ্যুৎ উৎপাদন করতেই পারি। ওকে, তো তাহলে আমাদের এই যে দেখো, আমাদের এই যে 8 অধ্যায়, আর একটা পার্ট আছে আমাদের, দেখো সেই পার্টটা হচ্ছে ডেলেইজের মান। এটা হচ্ছে 8 অধ্যায়ের শুরুর দিকে আছে, ডেলেইজের মান। তো ডেলেইজের মানের মধ্যে থাকতে পারে দুইটা পার্ট, একটা হচ্ছে বন্ধন শক্তির সাহায্যে আমরা ডেলেইজের মান নির্ণয় করব, আর একটা হচ্ছে সক্রিয়ণ শক্তির সাহায্যে আমরা ডেলেইজের মান নির্ণয় করব। তো বন্ধন শক্তির সাহায্যে আমরা ডেলেইজের মান নির্ণয় করলে সেখান থেকে আমরা কি পেতে পারি, সেখান থেকে আমরা দেখতে পারি যে ডেলেইজের মান কি হবে বলতো, ডেলেইজের মান নেগেটিভ হতে পারে, তাপ উৎপাদী বিক্রিয়া। ডেলেইজের মান পজিটিভ হতে পারে, তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, আবার সক্রিয় শক্তি থেকেও তাপ উৎপাদী এবং তাপহারী, এই দুইটা প্রক্রিয়া বের করা যায়। তো আমাদের এখানে আসলে বন্ধন শক্তির সাহায্যে অনেকগুলো বন্ধন শক্তির মান আমাদেরকে জানা লাগে। কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন, ক্লোরিন ক্লোরিন, ক্লোরিন হাইড্রোজেন, কার্বন ক্লোরিন, এইভাবে অনেকগুলো বন্ধন শক্তির মান আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। যে মানগুলো আমাদেরকে একটু মুখস্থ করা লাগবে, দেন তাহলে আমরা এখান থেকে প্রপারলি পুরো ব্যাপারটা একদম ভালোভাবে আয়ত্ত করতে পারবো। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের এই যে পর্বটা দেখো, এই যে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্রের যে পর্বটা, এই পর্বটা আমরা এখানে শেষ করতেছি। আমি আশা করতেছি যে এই প্রবাহ চিত্র তোমাদেরকে একটা বেসিক একটা ধারণা দিবে যে আসলে তুমি মানে এই বইয়ের মধ্যে বা তোমার এই চ্যাপ্টারের মধ্যে তুমি কি কি টপিক পাচ্ছ, তোমার কোন কোন টপিকগুলো কিভাবে আলোচনা করা হয়েছে। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।